গেলাম এখন ওই বলে না ভিক্ষে লাস্ট সময় ভিক্ষে করতে হয়, এখন সে ভিক্ষে করার মতন করে আমরা তার সম্প্রদায় চলছি। তারপরেও কথা হচ্ছে আপনার রাস্তায় তো বেরোন, দেখুন তো কটা লোক শাড়ি পরে বেরোয়, সব চুড়িদার নাইটি এই সমস্ত, যার সব নাম জানি না, কটা লোক শাড়ি পরে এখন। কোনো রকম সাহায্য বলেন, হেল্প বলেন, আমাদের খোঁজ খবরই নেয় না সরকার পক্ষ থেকে। কেউ খোঁজ খবর নেয়, কোনো সরকার পক্ষ থেকে কোনো খোঁজ খবরই নেয় না। টিভিতে যতই বলুন যে তন্তুস তন্তুস মানে নানান কিছু, আমাদের কোনো খোঁজই নেয় না। তাহলে ভোটের সময় তো এসে নানা রকম প্রতিশ্রুতিও দেয়। প্রতিবারই ভোটের সময় এসে তো নেতারা নেতাদের কাজ করবেই, ওটা নেতাদের কাজ। তো বন্ধুরা, আমি এখন যাব নদিয়া জেলার ভাতজাংলা গ্রাম পঞ্চায়েতের বসাকপাড়া অঞ্চলে। এই বসাকপাড়া একটা সময় নদিয়া জেলার মধ্যে প্রথম সারিতে যেমন শান্তিপুর ফুলিয়া তাঁত শাড়ির জন্য বিখ্যাত, ঠিক পাশাপাশি এই বসাকপাড়াও ছিল একসময় তাঁত শাড়ির জন্য বিখ্যাত, যেখানে ঘরে ঘরে একসময় তাঁতের শাড়ি তৈরি করা হতো, অর্থাৎ টাঙ্গাইল তাঁত বেনারসি বিভিন্ন রকম নিত্য নতুন ডিজাইনের তাঁতের শাড়ি তৈরি করা হতো। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখন যাচ্ছি ভাতজাংলা গ্রাম পঞ্চায়েত অঞ্চলে বসাকপাড়া গ্রামে। এই বসাকপাড়ার তাঁতিদের এখন কি পরিস্থিতি, এখন বর্তমান অবস্থা কীরকম, সেটা তোমাদেরকে তুলে ধরবো, তোমরা দেখতে থাকো। এবং হয়তো এই ভিডিওটা তোমাদের অনেকেরই ভালো লাগবে না, আজকের এই টপিকটা, কিন্তু তবু অনুরোধ করব যে বর্তমান পরিস্থিতির উপরে দাঁড়িয়ে বর্তমান মানুষের যে কি পরিস্থিতি সেটা তোমরা একটু অনুভব করে দেখো যে আমাদের পশ্চিমবাংলায় বর্তমান কর্মসংস্থানের অবস্থাটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছে। যারা একটা সময় খুব ভালোভাবেই দিন কাটাতো এই তাঁতের শাড়ি তাঁত বুনে, আজকে সেই সব মানুষগুলোর অবস্থাটা কি সেটা তোমাদেরকে দেখার জন্য অনুরোধ করব, তোমরা দেখো। তো চলো আমার সঙ্গে তোমরাও নদিয়া জেলার ভাতজাংলা গ্রাম পঞ্চায়েতে বসাকপাড়া গ্রামে। বন্ধুরা, এখন তো দেখতে পাচ্ছ আমি অলরেডি চলে এসেছি বসাকপাড়াতে। তো এই বসাকপাড়ায় যে সমস্যাটা আমি এসে দেখলাম, সেই সমস্যাগুলো আমি তোমাদের সামনে তুলে ধরতে চাই। যে বর্তমান তাঁতিদের যে কি পরিস্থিতি, সেই পরিস্থিতিগুলো তোমরা নিজে মুখে শোনো। এখানে আমি কয়েকজন তাঁতির সঙ্গে আমি কথা বলেছি বা বলছি। তাঁতিদের এখন যে বর্তমান দুরবস্থাটা কি কারণে হয়েছে, কিভাবে সৃষ্টি হয়েছে, সেগুলো সবই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি, শোনো। কাকু, আপনার নাম কি? রঞ্জিত বসাক। রঞ্জিত বসাক, আপনি তো একসময় তাঁত বুনতেন? হ্যাঁ, তাঁত বুনতাম। তাহলে এখন তো বুনছেন না? এখন আমার ধরুন বয়স হয়ে গেছে, এক নম্বর কথা, আমি এখন তাঁত বুনছি না, আমার ছেলেরা বোনে। আচ্ছা, তাতে এখন তাঁত বুনছেন, সচ্ছলতা কেমন? সচ্ছলতা বলতে এখন আমরা শেষ, ব্যবসা নেই, শাড়ি বুনলে বেচতে পারছি না, কোথাও মহাজনরা পটি দিচ্ছে না, বলছে আমরা মাল বেচতে পারি না, কোথায় পটি দিয়ে কী করবো। এই অবস্থায় এখন আমাদের ব্যবসা ধরতে গেলে একদমই বন্ধ। ওই কেউ এটা সেটা করে খাচ্ছে, যা বলার নাই, লজ্জার ব্যাপার। মাঠে মুনিশও দিচ্ছি বা হোটেলও কাজ করছি, এইভাবে আমরা এখন বর্তমানে চলছি। তাহলে একটা সময় তো ভালোই সচ্ছলতা ছিল, খুব ভালো ছিল। লকডাউনের শেষ হয়ে গেল, তারপর থেকে আমাদের ব্যবসাটা ডাউন হয়ে গেল। কেন ডাউন হলো এই পর্যন্ত, এরপর আর কিছু বলতে পারছি না, কারণ আমরা তো মার্কেটে যাই না, আমরা মালটা তৈরি করে মহাজনকে দিই, সেই মহাজনই এখন পটি দিচ্ছে না, বলছে মাল বিক্রি নেই, মাল তৈরি করে কি করব। তাহলে আমাদের মহাজনই ভরসা, মহাজন তো পটিয়ে দিচ্ছে না। ওই সচিন মহাজন 550 পিস তাঁত চালাতো, এখন দেখেন একটাও নেই, সব ছেড়ে দিয়েছে, বলে যা পালিশ করে খা, আমি চালাতে পারছি না, সব বন্ধ করে দিয়েছে। মার্কেটে শাড়ি বিক্রি নেই। আচ্ছা, বিক্রি নেই, তাহলে মাল তৈরি করে কি হবে? শাড়ি বিক্রি নেই কেন? এখন কারণ নারীদের তো মূল পোশাকই হচ্ছে শাড়ি,
তারপরেও কথা হচ্ছে, আপনার রাস্তায় তো বেরোন, দেখুন তো কটা লোক শাড়ি পরে বেরোয়, সব চুড়িদার নাইটি এই সমস্ত, যার সব নাম জানি না, কটা লোক শাড়ি পরে এখন। একটা ছাপা শাড়ি তাও কেনে না, লোক নয় মহিলা। হ্যাঁ মহিলা, হ্যাঁ। একটা ছাপা শাড়ি তাও কেনে না, নাইটি বলে 150 টাকা একটা নাইটি পাওয়া যায়, কি করব, ওই নাইটি দিয়ে চালিয়ে নিচ্ছে, যেটুকু লোকালে দেখছি আর কি। বিদেশে বাড়ি তো আমরা যাই না, সেই গল্প আমরা দিতে পারছি না। আমাদের এলাকায় যা দেখছি তাই। শাড়ি তো পরে না লোকে এখন, কটা শাড়ি পরে, শাড়িটা যে বিক্রি হবে। তাহলে এখন যে আপনার ছেলে তাঁত বুনছে, তাতে কি? আমার ছেলে এখন তাঁতই বুনছে না, তাঁত সব বিক্রি করে দিয়েছি, এখন গামছা বিক্রি করছি। সোজা কথা, হাটে হাটে ঘুরে ঘুরে গামছা, বাচ্চাদের জামা কাপড় এই বেচে কোনো রকম পেটে ভাত করে খাচ্ছে। আমার শাড়ির ব্যবসা টোটালি বন্ধ, একদমই বন্ধ। একদমই বন্ধ। আপনার চলেন আমার ঘরে এখন 200 পিস শাড়ি দেখাতে পারো, নিচ্ছে কে পয়সা দিয়ে? কেউ নিচ্ছে না। কেন? এই যে হাটগুলো হয়, হাটে সব দাদা চলে না, হাটে মাল হাটে বিক্রি, আমাদের ওই মাল আমরা তৈরি করি না, অত কমা মাল আমরা তৈরি করি না। আমাদের একটা শাড়ি কম করে যদি আমরা তৈরি করি, নিচে 1000 টাকা দাম। কিন্তু এই যে আমরা যে জানি, আমরা মোটামুটি ভারতবর্ষে অনেকেই জানি, বা পশ্চিমবাংলার ম্যাক্সিমাম মানুষই জানি যে শান্তিপুরের তাঁত বা শাড়ি বিখ্যাত। হ্যাঁ, এক সময় কিন্তু এই বসাক পাড়ার শাড়িও বিখ্যাত ছিল। এক সময় এখনো নাম আছে, কিন্তু মাল চলছে না, মাল প্রোডাকশন যাও হচ্ছে, মাল বিক্রি নেই। শান্তিপুরে তো চলছে, শান্তিপুরে ওই রকমই চলছে, আপনি খোঁজ নিয়ে দেখেন। আমরা তো সারাটা দুনিয়া ঘুরি, মানে এলাকাটা, বর্ধমান বলেন, সমুদ্রগার, আমাদের তাঁত, বহু তাঁত আছে, দেখেন তারা বাইরের রাজ্যে লেবারের কাজে চলে যাচ্ছে, তাঁত সব বন্ধ করেছে। বলছেন কি? কেউ বিক্রি করে দিয়েছে, কেউ তাঁত ফেলে রেখে বাইরের রাজ্যে চলে যাচ্ছে, পাসপোর্ট ভিসা করে লেবারের কাজে চলে যাচ্ছে। আমাদের এখান থেকে যাচ্ছে কয়েকজনা। কি করবে? শাড়ি তৈরি নেই, শাড়িটা তৈরি না করলে আমাকে টাকা দেবে কে? মহাজন কদিন দেবে টাকা আমাকে? সত্য কথা, আগে আমি এখনো বলছি, আমাদের ছেলেদের তো কাজ নেই, মেয়ে ছেলেরা কোনোদিন ঘরের থেকে বেরোতো, আমাদের বসাক মহলের মেয়ে ছেলেরা এখন তারা লোকের বাড়ি ঝিয়ের কাজ করছে, ওই মাদারহাটে কাজ করছে। এ সময় লজ্জা কিছু আছে বলেন? তো সরকার তো, আমাদের রাজ্য সরকার তো বলছে যে তাঁতিদের জন্য অনেক কিছু করছে, মুখে অনেক কিছুই বলে সরকার, কাজের বেলায় কিছুই করে না। কিছু যদি করতো তাহলে শ্রমিকগুলো বাঁচতো, এভাবে মরতো না। শ্রমিক শেষ, অন্তত হ্যান্ডলুম তাঁত, আমি পাওয়ারলুম, আরো আছে কি কি অত বলতে পারছি, নাম মনে নাই। আরটা কি চালায়? র্যাপিয়ার। ওগুলোর মধ্যে আমরা ওগুলা বলতে পারবো না, ওগুলো সে একদম কমা শাড়ি, ও মার্কেটে একবার যে কিনে সে দ্বিতীয়বার আর কিনবে না। আমরা অত কমা শাড়ি তৈরি করি না, আমাদের একটা নাম আজও আছে, টাঙ্গাইল শাড়ি তৈরি করি। টাঙ্গাইল শাড়ি, টাঙ্গাইল শাড়ি যেটা বাংলাদেশে বিখ্যাত, বাংলাদেশের নামের হিসাবে এই দেশে সেই নামটাই এসছে। আচ্ছা, টাঙ্গাইল শাড়ি বিখ্যাত, সুতির শাড়ি। আচ্ছা, আমরা সুতির শাড়িটা কিন্তু তৈরি করি, সুতির শাড়ি, সুতির শাড়ি। আচ্ছা, এই সুতির শাড়ি যেটা বলে তাঁত, তাঁত, তাঁতের শাড়ি, শান্তিপুরের তাঁত বলে যেটা বিখ্যাত, তো এইরও তো অনেক মানে নিত্য নতুন ডিজাইন, বিভিন্ন ভ্যারাইটি কালার, বিভিন্ন রকম দামি শাড়ি হয়, সবাই এক সময় তো বিখ্যাত ছিল, বিক্রি হতো মার্কেটে। আমি তো এক কথাই বলছি, আমার আজকে 72 বছর বয়স হলো, বুঝলেন, আমার 70-72 বছর বয়স হলো, তাহলে এই লাইফটা তো এর উপর দিয়ে গেল। ছিল শান্তিপুরের নাম করা ছিল, আমাদের টাঙ্গাইল শাড়িও নাম করা ছিল, সমুদ্রগাড়িও নাম করা ছিল, কিন্তু এখন সবই ড্যাম হয়ে গেছে। কেননা মাল বিক্রি নেই মার্কেটে, এইটাই হচ্ছে প্রশ্ন। পশ্চিমবঙ্গ সরকারের যে তন্তুজ যে সমবায় সমিতিটা রয়েছে, বা তন্তুজ যে সংস্থাটা রয়েছে, তো এইখানে তো বিভিন্ন তাঁতির কাছ থেকে শাড়ি নিয়ে সরকার বিভিন্ন জায়গায় বিক্রি করে। আর এক ঝক মারি, তন্তু যে কটা লোক চান্স পায়, কটা লোক চান্স পায় তন্তুতে। আমাদের পাড়ায় তো 2বার সমিতি হলো, সেই সমিতিও টেকে না, মাল তৈরি করলো, বিক্রি নেই, বন্ধ হয়ে গেল। চালাতে গেলে একমাত্র মহাজনরাই চালায়, তখনও চালিয়েছে, এখনো চালায়, কিন্তু এখন বর্তমানে একটাই কথা, মাল বিক্রি নেই, মাল তৈরি করা বন্ধ করে দিচ্ছে মহাজনরা, কি করবে? আচ্ছা, ধরুন আমার এই ভিডিওটা দেখে বাইরের যদি কোনো কাস্টমার আপনার কাছ থেকে সরাসরি শাড়ি কিনতে চায়, তাহলে আপনারা কি দিতে পারবেন তাকে? সরাসরি দেওয়া যাবে না, সরাসরি আমার বাড়িতে হয়তো একটা তাঁত চলছে, আপনি কপিস শাড়ি নেবেন আর আমি কপিস দেবো। না, কোনো দেখা গেল বাইরে কোনো হোলসেলার যারা শাড়ি হোলসেল বিক্রি করে, এরকম কোনো পার্টি যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করে বাইরের থেকে, অন্যান্য জেলা বা রাজ্য থেকে, সেক্ষেত্রে আপনারা কি তাদের কাছ থেকে আমাদের দিতে মালটা পারবেন? আমরা সরাসরি বেচতে পারি না, কারণ কারণ? মহাজন আমাদের দাদন দিয়ে রেখেছে, মালটা তৈরি করে মহাজনকেই দিতে হবে। না না, আপনি যদি নিজে সুতো কিনে নিজে তৈরি করে দেন, সেই চিন্তা এখন অনেক সে গভীরে চলে যায়, সেই চিন্তা এখন করতে পারবো না, কারণ আমার সেই ক্যাপাসিটি তো নেই।
সরকার কবে স্যাংশন করলো, কবে টাকা দেবে, তারপরে আমি মাল কিনবো, সেই মালটা আবার কোথায় বেচবো? সরকার তো এত দেখিয়ে দেবে না মালটা আপনি ওখানে বেচবেন। তা আমার তো পেট আছে, আমি আগেই বললাম আমার মালটা তৈরি করলে বিক্রি করতে হবে, তাহলে আমি খাবো কি? অতএব আমার মাল তৈরি করে মহাজনকেই দিতে হবে। মহাজনের বাড়ি গেলে আমি জানি সপ্তাহে একদিন যাব, আমি যে অফিস মাল নিয়ে যাই আমার মজুরিটা মহাজন ক্যাশ দিয়ে দেবে, আর যা কাঁচা মাল লাগবে দিয়ে দেবে। মহাজন ছাড়া ব্যবসা চলবে না, আমাদের ব্যবসা। কাকু আপনার নাম কি? প্রভাত চন্দ্র বসাক। আপনার বাড়ি কোথায়? এই তো এই কালী মন্দিরের বাড়ি সামনে। এই বসাক পাড়াতেই? হ্যাঁ, বসাক করে ওইটাই। আচ্ছা, তো আপনি তো এক সময় তাঁত বুনতেন, হ্যাঁ, এখন তাঁত বোনা বন্ধ করেছেন কেন? বন্ধ করেছি যেমন ছোটবেলাতে 12 বছর থেকেই তাঁত বুনেছে, সাংসারিক অবস্থাতেও বুনতাম, কিন্তু এখন আর্থিক অবস্থা বা শারীরিক অবস্থাতে আমি বন্ধ করে দিয়েছি। আচ্ছা, এখন এখন আমার ছেলে কাজ করে, একটা তাঁতি আছে, এখন 3টে ছিল, তো বন্ধ করে দিয়েছে, চলছে না। এইটাই এখন কেন? বাজারে তো শাড়ি বিক্রি আছে, তারপরেও চলছে না কেন? বিক্রি নেই তো। শাড়ি বিক্রি থাকলে তো আমরা তো বন্ধ করতাম না, মহাজন তো কাপড় নিয়ে নিই, তো আমরা তো বিক্রি তো করতে পারছি না, আর মহাজন তো আসছে না, আসলে তো আমরা বিক্রি হতো। আচ্ছা, মহাজন আসছে না বলতে আপনার এখানে আশেপাশে কোনো মহাজন নেই? আছে, এখন আমরা এখন এখন করি না, এখন এক একজন এক এক জায়গায় যে করে করে আসছে। আগে যখন আমি ফুলিয়াতে করতাম, সেখান থেকে বন্ধ না করে দিল আমাকে, তারপরে এখানে একটা লোককে ধরেছি, একটা ছেলেকে নিয়ে ওই এখন কোন রকমে চলছি আমরা। আচ্ছা, কোনো রকম চলছেন। তা সরকার থেকে কোনো সহযোগিতা? না, সেরকম কোনো সহযোগিতা আমরা পাইওনি, আর যাওয়াও হয় না আমাদের এখন। পাননি বলতে কোনোদিনই পাননি? কোনোদিন আমাদের অনেক বছরেই সমুদ্রী বলে একটা আমার বাবা করেছিল, সেইখান থেকে একটু যা আমরা করেছিলাম, তারপর তো আমরা আর কোনো সহযোগিতা চাইও না, আর যাওয়াও হয় না আমাদের, কারণ আমাদের মহাজন ছাড়া তো হবে না। তো সহযোগিতা চাইছেন না কেন সরকারের আর কাছে? চাইতে গেলে আমাদের অনেক রকম অসুবিধা, মহাজ ধরেই আমরা কোথায় দেবো মালটা? মালটা তো আমাদের বিক্রি করতে হবে। মালটা আমি কইলাম হয়তো মালটা বিক্রি করবো, সে মালটাতে মহাজন নেবে না তো। তাই বাজারে যে এত হাট হয়েছে, পাইকারি যে হাটগুলো আছে, সেই হাটেও তো আপনারা সরাসরি বেচতে পারেন। ও যাওয়া যাবে না, আমাদের সেই মাল যাবে না, আমরা তৈরি করে হাটে নিয়ে বিক্রি করব। হাটে নিয়ে বসলাম, বিক্রি হলো না, আমি চলে আসলাম, তখন আমি খাবো কি? হাটে নিয়ে আমি মালটা নিয়ে গেলাম, বসলাম, মালটা বিক্রি হলো না। কেন? তারপর অনেক নামি দামি শাড়ির দোকানও তো আছে, সেসব শাড়ির দোকানও তো দিতে পারেন। সেগুলো আমাদের ওই 2-1 জনকে দিয়ে হবে না, এগুলো সব বড় বড় পার্টি ধরা আছে, তারাই করবে, এগুলো আমাদের গেলে হবে না। আমি আগে করেছি, আজ 40 বছর আগে আমি আমাদের কৃষ্ণনগর বাজারে এক দোকানে দিতাম, কিন্তু সেখানে গিয়ে পরে আর না করে দিল যে এইসব মাল আমরা নেবো না, আমরা অন্য জায়গাতে ভালো মাল পাচ্ছি, কম দামে পাচ্ছি, তাতে নিল, তারপরে বন্ধ করে দিল। এই বসাক পাড়াতে আমি শুনেছি বহু বছর আগে প্রচুর তাঁত ছিল, তাঁতি। এখানে মূল পেশাটাই ছিল তাঁতি। তাতে এখন সেখানে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে, এর কারণটা কি? ওই যে বললাম, উনি বললেন তো যে করোনার পর থেকে আমাদের ব্যবসা একদম শেষ। করোনার আগে ভালো ছিল? হ্যাঁ, এখন খুব ভালো ছিল করোনা। আচ্ছা, কিন্তু আমি যেখানে কাজ করতাম তাকে আমি কাপড় দিয়ে সারতে পারতাম না করোনার আগে, কিন্তু করোনার পর থেকে আমাদের প্রথম থেকে আমাদের না করে দিয়েছিল, তাও আমরা নিজের ভিতর ছিলাম, আমার ভিতরে কাজ করতাম, লাস্ট পর্যন্ত সে বিক্রি করতে পারছে না, সে না করে দিল আমাকে, যে অন্যখানে দেখাম কাপড় বিক্রি করে, নিজের দোকান আছে। মহাজন নিজে না করে দিল? হ্যাঁ, আমার নিজের দোকানে আছে বাড়িতে। সে আগে 2টো কারিগর নিয়ে সে দোকানটা চালাত, এখন কারিগরও না করে দিয়েছে, এখন নিজেরা যেটুকু পাচ্ছে সেটুকু করছে, বিক্রি নেই। মাল দেখুন ঘরের দোকানের স্টক রয়েছে কত, কিন্তু বিক্রি নেই। না, এর আগে হয়তো আপনারা দেখেছেন মনে হয়, মানে অ্যাডভার্টাইজ দিয়েছিল দোকানের, অস্মিতা শাড়ি পুলিয়ায়, আচ্ছা, মানে অ্যাডভার্টাইজ আপনাদের মতো যেরকম ভিডিও করেছিলেন ওরকম ভিডিও করেছিল, কিন্তু তাও বিক্রি নেই। আচ্ছা, তাহলে কি করে? আমি ধরুন বাইরের থেকে কোনো একটা কাস্টমার আসলো, যারা হোলসেল শাড়ি হোলসেল করে, তারা আপনাদের কাছ থেকে সরাসরি শাড়ি কিনে নিতে চায়, যদি চায়, তাহলে সেক্ষেত্রে কি আপনারা কি সেই ব্যবসাদারকে আপনারা সরাসরি শাড়িটা দিতে পারবেন? না, সেটা দেওয়া যাবে না। আমি বললাম যে তখন এই আপনি আজকে দেন 20 পিস আপনাকে আমার কাছ থেকে নিলেন, তারপর যদি আপনি না নেন তাহলে আমি কোথায় যাব?
না, সে হয়তো একজন নয়, দেখা গেল 4-5 জন এরকম যোগাযোগ করলো আপনার সাথে। আপনি 4-5 জন এরকম মহাজনকে পেলেন, যারা আপনার কাছে সরাসরি শাড়িটা কিনে নিয়ে গিয়ে সে পাইকারি বিক্রি করবে বা খুচরো যাই করুক বা অনলাইনে বেচুক, যেটাই হোক করলো। সে হয়তো দেখা গেল আপনার কাছ থেকে সারা জীবনই যদি পর্তায় শাড়িটা পেয়ে যায় কমপ্লিট, সেই ক্ষেত্রে কি আপনারা দিতে পারবেন? সেটা আমাদের হবে না, একটাতে হবে না। যদি আমার 4-5টা তার থাকতো সেখানে আমরা করতে পারতাম। সেটা একটা আপনার ক্যাপাসিটি অনুসারে আপনি যদি আপনার কাছে চাই, তাহলে সেক্ষেত্রে কি দিতে পারবেন? না, সেক্ষেত্রে সেক্ষেত্রেও দিতে পারবেন। দেওয়া যাবে না। আচ্ছা দাদা, আপনার নাম? আমার নাম সৌমেন বসাক। আপনি কি তাঁত বুনছেন? তাঁত বুনি আমি। আপনার এখন পরিস্থিতি কি? পরিস্থিতি ওই একটা তাঁত কোনো রকমের টুকটাক করে বুনছি। একটা তাঁত একটা তাঁত। আপনি করেন না, আপনার পরিবারের কেউ করে? না, আমিই করি। আচ্ছা, তাতে এখন তাঁত বুনে কেমন পজিশনে আছে? তাঁত বুনে খুবই খারাপ পজিশন, খুবই খারাপ, ইয়ার বলার মতন নেই। মানে অন্য কোনো একটা কাজ করতে পারলে অন্য কোনো কাজ করতাম, কারণ সে অন্য কাজও করতে পারছি না। কিন্তু এই প্রশ্ন আমি তো অন্য কাজ যখন আপনি বলছেন, আমি তো জানি শাড়ির ব্যবসা বেশ প্রফিটেবল বিজনেস। না, ওটা আগে এককালে যেটুকু ছিল, এখন ধরুন লকডাউনের পর থেকে মহাজনরাও সব হাত গুটিয়ে নিয়েছে। কাপড় বিক্রি নেই মহাজনদের। আচ্ছা, এখন মহাজনদের কাপড় বিক্রি না হলে এবার আমাদের কি করে কাজ করাবে? ওই আমাদের আগে আমার 4-5টা তাঁত ছিল, মহাজনরা পটি দিচ্ছে না, না বলে কাজ করাতে পারবে না, না করাতে কথা। এখানে একটা তাঁত আমি কোনো রকমের চিনতে একটা তাঁতের পটি নিয়ে আসছি, ওই একটা তাঁত কোনো রকমে বোনাচ্ছি। আচ্ছা, মহাজন চালাতে পারছে না, আচ্ছা। এখন এইভাবে একটা তাঁত কোনো রকমে চালাচ্ছে। এখন এটা হয়তো কোনোদিন বন্ধ হয়ে যেতে পারে, হয়তো মহাজন বললে আর এটুকুনিও পারছি না, তখন হয়তো সেটাও বন্ধ করে দিতে হবে। এই মহাজনদের কি বলবো, পরিস্থিতি এখন এতটাই ভয়াবহ। হয়তো তাহলে পুজোর পরে বললো যে অন্য জায়গায় ব্যবস্থা করে না, আমি আর পটি দিতে পারলাম না, তাহলে দেখা গেল পটি মানে দাদন। আচ্ছা, এবার তাহলে পুজোর পরে মহাজন মানে মেন কাজ করালো না, তাহলে এইবার দেখা গেলো আমার আরেকজনের কাছে হয়তো যেতে হবে। আচ্ছা, আগে আমাদের পাড়ায় সবাই ধরেন 4-5টা করে তাঁত ছিল এক এক বাড়িতে, তারও বেশি ছিল কেয়ার করে। এখন কোনো বাড়িতে আছে একটা তাঁতও নেই, কোনো বাড়িতে হয়তো 1-8টা তাঁত আছে। তা আপনাদেরকে এই যে এতগুলো তাঁত ছিল বলছেন, তাহলে আপনাদেরকে সরকার থেকে কোনো সহযোগিতা, কেন্দ্র সরকার বা রাজ্য সরকার? কেন্দ্র সরকার বলেন, রাজ্য সরকার বলেন, আমাদের সরকার পক্ষ থেকে কোনো রকম সাহায্য বলেন, হেল্প বলেন, আমাদের খোঁজ খবরই নেয় না সরকার পক্ষ থেকে। কেউ খোঁজ খবর নেয়? কোনো সরকার পক্ষ থেকে কোনো খোঁজ খবরই নেয় না। টিভিতে যতই বলুন যে তন্তুস মানে নানান কিছু, আমাদের কোনো খোঁজই নেয় না। তাহলে ভোটের সময় তো এসে নানা রকম প্রতিশ্রুতিও দেয়। প্রতিবারই ভোটের সময় এসে তো নেতাদের কাজ করবেই, ওটা নেতাদের কাজ। আচ্ছা, ও আমাদের কোনো কাজই হয় না। তাতে এই জায়গার পরে এখন যে আপনাদের পরিস্থিতি, এই জায়গার পর দাঁড়িয়ে আপনাদের কোনো মানসিকতার পরিবর্তন কি আসছে, যে সরকার থেকে কোনো রকম যখন সাহায্যই পেলাম না? ও আশাই বাদ দিয়ে দিয়েছি আমরা। ওটা ওই একভাবে প্রতি বছরই ওই যখনই ভোটের সময় হয় নেতারা আসে, ওর নিয়ে আমরা ভাবি না। এখন আমাদের নিজের চিন্তা ভাবনা কি, আমরা এখন অন্য কিছু পেলে পরে অন্য কিছু করে যে চলতে পারতাম। অন্য কিছু বলতে যে কোনো কাজ, যে এখন আমাদের পাড়া থেকে তো বহু লোক বাইরে চলে গেছে, কেউ কেরল চলে গেছে, কেউ দেশের বাইরে চলে গেছে, তারপরে কেউ আমাদের লোকালে সিকিউরিটির কাজ করছে। আগে তারা প্রত্যেকেই তাঁত বুনতো, এখন তারা কেউ দোকানে, কোনো দোকানে হয়তো লেবার দিচ্ছে, কেউ রাজমিস্ত্রি জোগালি দিচ্ছে, এই সব করছে পাড়ার সবাই, তাঁতিরাই সব এখন ওইগুলো করছে। এখন আমরা পারছি না, আমাদেরও হয়তো 2 দিন পরে হয়তো আমাদেরও করতে হবে। মানে পরিস্থিতি এতই ভয়াবহ, এতই খারাপ। বললাম যে তাহলে আপনারা তো নিজেরাও তো তাঁত বুনের একটা শাড়ি তৈরি করে নিজেরাও তো সরাসরি বেচতে পারেন না, আমাদের এই শাড়ি বাইরে কোথাও নিয়ে গেলে সরাসরি বিক্রি হয় না মহাজন ছাড়া। কারণটা কি? কারণটা যেগুলো হাটে ফাটে বিক্রি হয় ওগুলো ধরুন ওই সব বেশিরভাগই মেশিনের কাপড়, খুবই কমা কাপড়। আচ্ছা, আর আমাদের হ্যান্ডলুমের কাপড়গুলো একটু কোয়ালিটি অন্যরকম হয়, এবার ধরেন এগুলো একটু দামির মধ্যে হয়। আচ্ছা, এবার এইসব শাড়ি হাটে নিয়ে গেলে বিক্রি হয় না। আচ্ছা, হাটে ওই দেখা গেল 200 টাকা 250 টাকা এইসব কাপড়গুলো হাটে বিক্রি হয়।
200-250 টাকা। 200, 250, 300 আচ্ছা। টাকা সব মেশিনের কাপড়। আচ্ছা আর আমাদের হ্যান্ডলুমের কাপড় একটা নিম্ন যদি দাম কমেরও হয়, 1000 টাকাও একটা শাড়ি হয় না। আচ্ছা মানে আমাদের শাড়িগুলো আচ্ছা। 1000 টাকায় হয় না। এবার আমাদের শাড়িগুলো হাটে বিক্রি নেই। একটা শাড়ি তৈরি করে আপনি কত মজুরি পান? আমাদের মজুরি 400 টাকা, 500 টাকা, এরকম আমাদের কাপড়ের খাটনির উপরে আমাদের মজুরি হয়। আচ্ছা ওই কোনো কাপড় 500 টাকা আছে, 600 টাকা আছে, 700 টাকা আছে, এগুলো সবই খাটনির উপরে হয়। আচ্ছা এবার ধরুন আমাদের ওই কাপড়গুলো হাটে নিলে বিক্রি নেই। ওগুলো মহাজনের কাছ থেকেই ডিজাইন সব নিয়ে আসতে হবে, ওই মহাজনকেই কাপড় দিতে হবে। এখন মহাজনরা এই কাপড় চালাতে পারছে না, ওরা ডিজাইনও দিচ্ছে না, পটিও দিচ্ছে না, তাঁত বন্ধ করে দিচ্ছে সবই। কোনো দোকান, পাইকারি দোকান? না, ওরা তো নেবেই না। ওরা দেখা গেলো আমাদের ওই হয়তো মহাজনরাই দোকানে দোকানে কাপড় দেয়। আচ্ছা ধরো মহাজন হয়তো 20 পিস, দোকানদার হয়তো 20 পিস কাপড় নিল, 20টা কালারের, 20টা ডিজাইনের। এবার একটা তাঁতি, আমাদের মতো তাঁতি, সেটা দেবে কোথা থেকে? তো মহাজনই সেই কাপড়গুলো দেবে। তা আপনারা তো সরাসরি নিয়ে তন্তুজতেও তো দিতে পারেন। না, আমাদের এখানে তন্তুজ নেইও। আর না না, যেখানে এই যে পশ্চিমবঙ্গ সরকারের যে না, ওই তন্তুজে কাপড় নিয়ে গেল, কাপড় নেবে না। তন্তুজে ওদের আলাদা তাঁতি বলেন, মহাজন বলেন, ওদের সব ওগুলো সেট করাই আছে। আচ্ছা তারা মহাজনের ঘর থেকেও তন্তুজ মাল তুলে নিচ্ছে, নিয়ে ওরা ওরা সাপ্লাই দিচ্ছে, কিংবা কিছু 2-1টা তাঁতিও আছে তন্তুজে, আচ্ছা ওরাই কাজ করছে। ওখানে নতুন লোক গেলে তাদের নেবে না। আচ্ছা। মানে আপনাদের এই জায়গা এই মানে তাঁতি পেশাগত জায়গাটা খুব মানে একটা কঠিনতম। খুব কঠিনতম। এইটা কদিন চলবে আর বলা যাচ্ছে না। তো এখন তো যুগের সঙ্গে তাল মিলিয়ে সবাইকে চলতে হচ্ছে, সময়ের সঙ্গে তাল মিলিয়ে। তো সেই জায়গার উপর দাঁড়িয়ে আপনারা কোনো নিজেদের এই লাইনটার উপরে কোনো চিন্তা ভাবনা পরিবর্তন আনতে পারছেন না? আর চিন্তা ভাবনা নেই, তাঁতের যা অবস্থা হয়ে গেছে। এখন আমরাও চিন্তা করছি পরবর্তীতে কি করব, অন্য কাজের চিন্তা ভাবনা। তাহলে আপনাদের যে পরবর্তী জেনারেশন, তারাও তো চিন্তা ভাবনা করতে পারে। তারা তো তাঁতের দিকে আসবেন। তাতে এখন ভাতই হচ্ছে না পরিষ্কার কথা।